জানিয়ে দিব বিশ্বের সকল সংবাদ, আন্তর্জাতিক বাংলা সংবাদ। জানাবো আসাদের তাসের ঘর তছনছ হওয়ার জন্য দায়ী কে। এবার জানাবো ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিস্ত্রি। এবং সর্বশেষ জানাবো ৪৮ ঘন্টায় ৪৮০টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এখন থেকে ৫৪ বছর আগে বাবা হাফেজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করে যে রাজবংশ গড়ে তুলেছিলেন, ছেলে আল বাশার আল আসাদের হাতে সে উত্তরাধিকার ক্ষয়প্রাপ্ত হয়েছে। অবশেষে বিদ্রোহীরা সে রাজবংশকে উৎখাত করেছে। হ্যাঁ, এটি ঠিক, বাশারের ইরানি ও রুশ মিত্রদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকাটা তার পতনের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। তবে বাশারের নিজের ব্যর্থতাগুলোই মূলত তার পতনের পথ তৈরি করেছে। সিরিয়া দীর্ঘদিন একটি পরনির্ভরশীল অর্থনীতি এবং কোনো ধরনের বিরুদ্ধতা বরদাস্ত না করা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আটকা পড়া ছিল। এ অবস্থায় বাশার বড় কোনো সংস্কারের হিম্মত দেখাতে পারেননি। আদতে বাশার কখনোই সিরিয়া নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। বাশারের বাবা হাফিজ আল আসাদ তার বড় ছেলে অর্থাৎ বাশারের বড় ভাই রাসেলকে তার উত্তরসূরি ঠিক করেছিলেন, কিন্তু ১৯৯৪ সালে রাসেলের অকাল মৃত্যু হয়। ওই সময় বাশার লন্ডনে চোখের ডাক্তারি পড়ছিলেন। বড় ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তাকে পড়াশোনা ফেলে রেখে দেশে ফিরতে হয়েছিল। ২০০০ সালে হাফিজের মৃত্যু হয়। তিনি বাশারকে একটি শক্তিশালী এবং স্থিতিশীল রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যান। সিরিয়া তখন কোনো একঘরে রাষ্ট্র ছিল না। সিরিয়া তখন তার আগের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গুলি করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান নামানোর মতো কাজ করতেন না। ১৯৯১ সালে ইরাক কুয়েতে হামলা চালানোর পর বাশারের বাবা হাফিজ কুয়েত থেকে ইরাককে উৎখাত করার জন্য সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সুবাদে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার একটি অংশীদারি হয়ে উঠেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। হাফিজ পশ্চিমা সংস্কৃতির সঙ্গে পরিচিত ছিলেন না, কিন্তু বাশার দীর্ঘদিন পশ্চিমে কাটানোর কারণে পশ্চিমা সংস্কৃতিকে আত্মস্থ করেছিলেন। এ কারণে অনেকে মনে করেছিলেন তিনি ক্ষমতা নেওয়ার পর সিরিয়া শাসক দল বাথ পার্টিকে, অর্থাৎ যা ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় ছিল, তা সংস্কার করে পশ্চিমা ধারায় আরও উদারপন্থী করতে পারবেন। শুরুতে বাশার সংস্কারমূলক কাজ শুরু করেছিলেন। তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছিলেন এবং বুদ্ধিজীবীদের তুলনামূলকভাবে মুক্ত আলোচনা চালানোর সুযোগ দিয়েছিলেন। কিন্তু হঠাৎই বাশার সেই পথ থেকে সরে আসেন। তিনি ভিন্নমত দমন করতে শুরু করেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতে শুরু করেন। জনগণের অসন্তোষকে সামাল দেওয়ার জন্য বাশার বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে থাকেন। এছাড়া তিনি বিদেশি জিহাদের সিরিয়ায় ঢুকতে দেন যাতে তারা ইরাককে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু হঠাৎ বাশার সেই পথ থেকে সরে আসেন। তিনি ভিন্নমত দমন করতে শুরু করেন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিতে শুরু করেন। জনগণের অসন্তোষকে সামাল দেওয়ার জন্য বাশার বিদেশি ষড়যন্ত্র তথ্য প্রচার করতে থাকেন। এছাড়া তিনি বিদেশি জিহাদিদের সিরিয়ায় ঢুকতে দেন যাতে তারা ইরাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে পারে। ২০১১ সালে আরব বসন্ত শুরু হলে ধারণা করা হয়েছিল এই ঢেউ সিরিয়াও পৌঁছবে, কিন্তু বাশার আল আসাদ মানুষের অসন্তোষ উপেক্ষা করে দাবি করে বলেছিলেন সিরিয়া স্থিতিশীল এবং তিনি জনগণের বিশ্বাসের সঙ্গে সংযুক্ত। কিন্তু গ্রামীণ জনগণের বিদ্রোহে আন্দোলন শুরু হলে তিনি শহরে অভিজাত ও শ্রমজীবী শ্রেণীর উপর ভরসা শুরু করেন। সহিংসতায় বাশার তার বাবার পথ অনুসরণ করেছিলেন। যখন লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি তার নির্দেশ মানতে অস্বীকার করেন, বাশার তাকে তখন লেবানন ভেঙে দেব বলে হুমকি দিয়েছিলেন। পরে তিনি হিজবুল্লাহর সঙ্গে মিলে হারিকিকে হত্যার পরিকল্পনা করেন। বাশার এমন এক বাদ শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন যা তার বাবা আরব সুন্নিদের কঠোর হাতে শাসন করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে একত্র করে তৈরি করেছিলেন। আরব সুন্নিরা সিরিয়ার জনসংখ্যার প্রায় ৭৪%। এর মধ্যে বাথ পার্টি দীর্ঘদিন ধরে শহরে অভিজাতদের বৈষম্যের শিকার হওয়া প্রদেশীদের সুন্নিদের সমর্থন করেছিল। তবে যে কোনো ধরনের সংস্কার আসাদের আউলিয়া সম্প্রদায়ের, অর্থাৎ সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় ১২% শিয়াদের একটি উপগোষ্ঠী হল আউলিয়া সম্প্রদায়, এর প্রাধান্যকে বিপন্ন করতে পারত। পশ্চিমা দেশগুলোর মধ্যে যারা বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, তারাও ২০০৬ সালের নাগাদ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক বাশারের বাবা হাফিজ আল আসাদের বন্ধু ছিলেন। সেই শিরাকও বলেছিলেন বাশারকে তিনি নিরাপত্তা ও শান্তির জন্য উপযুক্ত মনে করেন না। অনেকে বাশারকে বিদ্রূপ করে কানাচক্ষু ডাক্তার বলে ডাকত। আবার অনেক মানুষ দ্য গডফাদার সিনেমার ডন কার্লিওনের বোকা ছেলে ফোর্ডের নামেও বাশারকে ফ্রোডো বলে ডাকত।
2011 সালে আরব বসন্ত শুরু হলে ধারণা করা হয়েছিল এই ঢেউ সিরিয়াও পৌঁছাবে, কিন্তু বাশার আল আসাদ মানুষের অসন্তোষ উপেক্ষা করে দাবি করে বলেছিলেন সিরিয়া স্থিতিশীল এবং তিনি জনগণের বিশ্বাসের সঙ্গে যুক্ত। কিন্তু গ্রামীণ জনগণের বিদ্রোহে আন্দোলন শুরু করা হলে তিনি শহরে অভিজাত ও শ্রমজীবী শ্রেণীর উপর ভরসা করেন। পরে আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বাশার রাশিয়ার বিমান হামলা ও ইরান সমর্থিত মিলিশিয়ানদের সাহায্য নেন। কয়েক বছরের লড়াইয়ের পর তিনি দেশের গুরুত্বপূর্ণ অংশ আবার নিয়ন্ত্রণে আনেন। তবে রাজনৈতিক সংস্কার করতে না পারায় বাশারের সমর্থকরা অর্থনৈতিক পরিবর্তনের দাবি করে বসে, কিন্তু তার শাসন দুর্নীতি ও ঘুষের উপর নির্ভরশীল ছিল বলে অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়। এক পর্যায়ে সিরিয়ার অর্থনীতি সংকুচিত হয়ে যায়। একদিকে বৈধ ব্যবসা ধসে পড়ে, আর অন্যদিকে গুন্ডা পান্ডারা মাদকের চোরাচালান করে বৈধ বাণিজ্যের চেয়ে দ্বিগুণ আয় করতে থাকে। শেষে দেখা যায় 70% পরিবার তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে, এমনকি ধনী ব্যবসায়ীরা সরকারের রোষানলে পড়ে গেছে। সম্প্রতি বিদ্রোহীরা আক্রমণ শুরু করলে এসব অসন্তোষ শ্রেণী বাশারের শাসনকে সমর্থন করেনি। ইরান ও রাশিয়ার অন্য সংকটে ব্যস্ত থাকায় তারা সাহায্য করতে পারে। তবে মূল কথা হলো বাশারের অহংকার এবং সংস্কার বিমুখতায় তার শাসনের পতন ডেকে আনে। বারাক বারফি, নিউ আমেরিকার সাবেক রিসার্চ ফেলো। ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার বিকেলে এ বৈঠকে সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিশ্রি। নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে আইএনএস বলছেন, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ের অংশ নেওয়া সংসদ সদস্য জানান, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের পররাষ্ট্র সচিব দেশটির সংসদ সদস্যদের বলেন, ঢাকা সফরে অনুষ্ঠিত বৈঠকের সময় ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেননি। অ্যানেক্স বিল্ডিংয়ের অংশ নেওয়া একাধিক সূত্রের বরাত দিয়ে আইএনএস বলছেন, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সদস্য শেখ হাসিনার কোনো মর্যাদায় ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সে সম্পর্কে জানতে চেয়েছেন। বৈঠক শেষে সংসদীয় কমিটির প্রধান শশী থারুর বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন, কিন্তু আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে 21-22 জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন করেছেন। এ সময় তার কাছে অনেক বিষয় জানতে চাওয়া হয়। পররাষ্ট্র সচিবও বিস্তারিত ও সোজাসাপটা জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি, কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয় যার প্রতিবেদন প্রয়োজন। গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল ভারতের কোনো কূটনীতিকদের বাংলাদেশ সফর। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। মনোনিবেশ করেছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে। ইতিমধ্যে গোলান বাফার জোন সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন তারা। সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও। চলমান অস্থিরতার মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। মঙ্গলবার তিনি বলেছেন, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এদিকে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি, যা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল নাকি, এমন প্রশ্নে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। কাতজ বলেছেন, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাতজ। তবে তিনি বলেছেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেছেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। বুধবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় এমন ৪৮০টি হামলা চালানোর খবর জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে আল বাইদা ও লাতাকিয়া বন্দরে নোঙর করা সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এ হামলার তথ্য স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছেন, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছেন ইসরায়েলের সব হামলায় সেই পদক্ষেপেরই অংশ।